আসসালামু আলাইকুম। আমাদের অর্গানিক প্রো 2.0 এই প্রোগ্রামটির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমাদের বেসিক 2টা ক্লাস হয়ে গিয়েছে এবং নামকরণের উপর 2টা ক্লাস হয়ে গেছে, অর্থাৎ টোটাল 4টা ক্লাস হয়ে যাওয়ার পরে পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এই ক্লাসে আমরা নামকরণের বেশ কয়েকটা ডিফারেন্ট পার্ট, অর্থাৎ কিছু কিছু যৌগে আমরা দেখেছি যে কখনো কখনো আইসো, নিও, সেক, টার্ট এরকম বেশ কিছু জিনিসপত্র তোমরা দেখতে পাও এবং জানিয়েছো, সেটা পড়াবো। আমরা তোমাদেরকে পড়াবো বিভিন্ন জৈব যৌগের ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 0 ডিগ্রি, এরকম টাইপের বেশ কিছু জিনিসপত্র তোমরা দেখেছো। এবং একই সাথে আমরা আরো একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ঠিক আছে, অর্থাৎ এই টপিকগুলো আমরা তোমাদেরকে পড়াবো। তো আজকে লেকচারটা অনেক বেশি বড় হবে না, তো তোমরা যারা যুক্ত হয়েছো দেরি না করে ঝটপট একটু বন্ধুদেরকে মেনশন করে ফেলো। আমরা চেষ্টা করব আজকে লেকচারটা বেশ শর্টে তোমাদেরকে কভার করে দেওয়ার। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম লিখেছো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা যুক্ত হয়েছো সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা পড়াশোনার? বাকি যে ক্লাসগুলো হয়েছে সবগুলো রেজিস্টার তোমরা সবাই করো। হ্যাঁ, ওকে। তো দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, তো আমরা আজকে প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডকে আমরা ইউপ্যাক নেমিং যেহেতু শিখেছি, ইউপ্যাক নেমিং শেখার পরে আসলে আমাদের এই পার্টটা আসলে খুব একটা আলোচনা করার দরকার নাই। তারপর খুবই সহজ একটা টপিক, তো অনেক প্রবলেম হচ্ছে কি ধরনের শ্রাবণ জানিও এবং ডিসকাশন গ্রুপে পোস্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট দিও। ওকে, দেখো রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ডসকে বেশ কয়েকটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন তোমরা আইইউপিএসসি নামকরণ তোমরা দেখেছো, অর্থাৎ আমাদের এই অর্গানিক কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করা যায় 4টা ওয়েতে। প্রথম ওয়েটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা। তোমরা একটু খেয়াল করে দেখো, মলিকিউলার ফর্মুলা। তো মলিকিউলার ফর্মুলা বলতে আসলে কি বোঝায়? দেখো, মলিকিউলার ফর্মুলা বলতে অ্যাকচুয়ালি আণবিক সংকেতকে বোঝানো হচ্ছে। আমরা অনেক সময় কিন্তু দেখেছি, দেখো C3H8O, অর্থাৎ এটা হচ্ছে একটা পরমাণুর একটা যৌগের সংকেত, তাই না? একটা যৌগের আণবিক সংকেত। আণবিক সংকেত দ্বারাও কিন্তু জৈব যৌগকে রিপ্রেজেন্ট করা হয়। ধরো C3H8 প্রোপেনের সংকেত, হ্যাঁ। তারপর C3H7OH, হ্যাঁ, প্রোপানলের সংকেত। তো দেখো, এগুলো হচ্ছে মলিকিউলার ফর্মুলা দ্বারা আমরা কিন্তু জৈব যৌগকে রিপ্রেজেন্ট করছি। এরপর দেখো লুইস স্ট্রাকচার। তোমরা লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে জেনেছো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার মধ্যে, তাই না? মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের মধ্যে। এখন লুইস স্ট্রাকচার বলতে আসলে এরকম বোঝায়, দেখো আমরা যখন এই স্ট্রাকচার ড্র করব, তোমাদের মাথায় রাখতে হবে আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন সম্পর্কে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে জেনেছি, তাই না? তো সেই সিগমা বন্ধন এবং পাই বন্ধন যখন তোমরা ড্র করেছো, তখন দেখবা সমযোজী বন্ধন যখন তৈরি হয়েছে তখন দুজনে ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ একটা ডট দিয়ে এবং আরেকটা ক্রস দিয়ে আমরা যখন আইডেন্টিফাই করতাম। তো সেই স্ট্রাকচারটা তোমরা একটু দেখো, তাহলে খুব ইজিলি বুঝে নিতে পারবা। দেখো, কার্বন কার্বন কার্বন, এর প্রত্যেকটা হাতে আমরা যদি হাইড্রোজেন দ্বারা এটা ফিল আপ করি, তাহলে দেখো আমরা কিন্তু বিউটেনের সংকেতটা ড্র করে ফেলতে পারছি। দেখো, এটা হচ্ছে বিউটেনের সংকেত, রাইট? আচ্ছা, এখানে এই যে কার্বন এবং আরেকটা কার্বনের মধ্যে যে সমযোজী বন্ধন দেখতে পাচ্ছ, আমরা অন্য সময় যখন লুইস ডট স্ট্রাকচার দেখাই তখন এখানে ক্রস এবং ডট দিয়ে ইলেকট্রনগুলো আইডেন্টিফাই করি। কিন্তু আমাদের যে লুইস স্ট্রাকচার, এটা কিন্তু লুইস ডট স্ট্রাকচার না, লুইস স্ট্রাকচার। এখানে আমাদের সেই ডট এবং ক্রস কিন্তু দিতে হবে না। হ্যাঁ, এইভাবে যে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটাই হচ্ছে লুইস স্ট্রাকচার, যার মাধ্যমে দেখো আমরা বিউটেনকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করলাম, একটা অর্গানিক কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করলাম। একই রকম ভাবে আমরা আরো অনেকগুলো যৌগকে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? জাস্ট এই যে এভাবে লুইস স্ট্রাকচার মানে হচ্ছে বন্ধনগুলো দেখাইতে হবে। এরপর চলে আসো কনডেন্স ফর্মুলা। কনডেন্স ফর্মুলাও তোমরা দেখেছো, জাস্ট কি রকম দেখো,
এই যে আমরা অনেক সময় এভাবে সংকেত লিখি না, CH3 CH2 CH2 CH2OH, অর্থাৎ এর মাঝখানে কোনো বন্ড থাকবে না। এটাই হচ্ছে কনডেন্সড ফর্মুলা। এভাবে তোমরা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করো, ঠিক আছে? তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, এভাবে কিন্তু এইটা দেখানো যাবে না, মানে এটা হচ্ছে ভুল। হ্যাঁ, এইটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনডেন্সড ফর্মুলা। কনডেন্সড ফর্মুলার মাধ্যমেও তোমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো খুব সুন্দর মতো, ঠিক আছে? এরপর যদি চলে যায় আরেকটা বন্ড লাইন স্ট্রাকচার, দেখো বন্ড লাইন, যেটা গত দুইটা ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি বন্ড লাইন স্ট্রাকচার কেমনে ড্র করে। অর্থাৎ আমরা নামকরণও করেছি এবং একদম গত ক্লাসে আমি কয়েকটা প্র্যাকটিসও তোমাদেরকে দিয়েছিলাম। তো এই যে দেখো 4টা কার্বন, তো বন্ড লাইন স্ট্রাকচার কিরকম ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। ধরো 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। দেখো 1টা 2টা 3টা 4টা বিউটেনের সংকেত। দেখো এটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, তাই না? এরপর দেখো এই যে এখানে হাইড্রোজেন গুলো দেখাইতে হবে না, শুধু কার্বন গুলো দেখাইতে হবে। ওকে, ফাইন। তো এখানে দেখো এই যে যেই সংকেতটা, এটা যদি আমরা ড্র করি তাহলে 1টা কার্বন, 2টা কার্বন, হ্যাঁ 3টা কার্বন, টোটাল কার্বন কয়টা দেখো 1 2 3। আর অক্সিজেন থাকলে তো সেটা দেখাইতে হবে, তাই না? অক্সিজেন থাকলে সেটা দেখাইতে হবে। হাইড্রোজেন থাকলে সেটা দেখানোর প্রয়োজন নাই, হাইড্রোজেন থাকলে সেটা দেখানোর প্রয়োজন নাই। তবে সেটা কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে দেখানোর প্রয়োজন নাই। যদি অক্সিজেনের সাথে থাকে, নাইট্রোজেনের সাথে থাকে, তাহলে সেই হাইড্রোজেনকে দেখাইতে হবে। তাহলে এখানে OH, এই হচ্ছে আমাদের বন্ড লাইন স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করা, ঠিক আছে? বন্ড লাইন স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করা। পরেরটা যদি দেখি তাহলে দেখো কয়টা কার্বন, 3টা কার্বন, 1 2 3, 1 2 3। আর এখানে কি আছে মূলত দেখো C ডাবল বন্ড O বন্ড H, এরকম আছে না? তাহলে দেখো C ডাবল বন্ড O বন্ড H, C ডাবল বন্ড O বন্ড H। তাহলে 3টা কার্বন দেখিয়ে ফেলছি, আরেকটা কার্বন দেখাই। ওকে, হাইড্রোজেনটা তো আমরা দেখাবো না, রাইট? আমরা দেখাবো হচ্ছে অক্সিজেনটারে দেখাবো। এই যে অক্সিজেনটারে দেখাইলাম, এটা কি বলে বন্ড লাইন স্ট্রাকচার। এরপর লাস্টেরটা দেখো 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাই না? সরি, ভুল বলেছি, 4টা কার্বন আছে। 1 2 3 4, 4টা কার্বন আছে, তাই না? 1 2 3 4। তাহলে দেখো 1 2 3, এরপর হচ্ছে 4, 1 2 3 4, 1 2। ধরো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, 4টা কার্বন। আর এখানে কি আছে? নাইট্রোজেন, নাইট্রোজেন আছে। তবে এই নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা এটা কিন্তু দেখাইতে হবে। এই দ্যাটস ইট, কোন ডাবল বন্ড আছে না। সো দেখো এটাই হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার এবং বন্ড লাইনের মাধ্যমে রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড। দেখো খুবই ইজি, হ্যাঁ খুবই ইজি। এগুলো তোমাদেরকে এর আগে দেখিয়েছি, তাই না? ওকে, এবার চলো আমরা নতুন একটা টপিকে চলে যাব। এটা খুবই ইজি ছিল। আমরা এখন চলে যাব ডিগ্রি অফ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? ডিগ্রি অফ অর্গানিক কম্পাউন্ড। তোমরা এখন ডিগ্রিতে চলে যাব। আমরা কখনো কখনো দেখি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, অ্যালকোহল 4 ডিগ্রি বা কোয়ার্টারনারি অ্যামিন সম্পর্কে আমরা দেখেছি, তাই না? তো আমরা চলো একটা একটা করে সেটাই দেখব। প্রথমে আমরা দেখব ডিগ্রি অফ কার্বন, ঠিক আছে? ডিগ্রি অফ কার্বন, ঠিক আছে? ডিগ্রি অফ কার্বন তোমরা নাম শুনেছো, ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ হাইড্রোজেনের নাম শুনেছো, তাই না? আজকে আমরা এখন সেটাই দেখব, ডিগ্রি অফ কার্বন, ডিগ্রি অফ হাইড্রোজেন। ওকে, তো প্রথমে দেখো ডিগ্রি অফ কার্বন কিভাবে আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে কোনো একটি কার্বন তার পাশে ঠিক যতগুলো কার্বনের সাথে যতগুলা কার্বন এর সাথে সরাসরি বা ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট যুক্ত থাকে সেই নাম্বার দ্বারাই ডিগ্রি অফ কার্বন আইডেন্টিফাই করা হয়। সেই নাম্বার দ্বারাই ডিগ্রি অফ কার্বন আইডেন্টিফাই করা হয়। আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে খুব ইজিলি বুঝে ফেলতে পারবা। দেখো
CH3 CH bond CH bond CH bond CH3 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 এখানে প্রশ্ন হচ্ছে এখানে কার্বন আছে দেখো 8টা কার্বন আছে। হ্যাঁ, এই 8টা কার্বনের মধ্যে কয়টা 1 ডিগ্রি কার্বন আছে, কয়টা 2 ডিগ্রি, কয়টা 3 ডিগ্রি কার্বন আছে। হ্যাঁ, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো দেখো আমরা যখন ডিগ্রি অফ কার্বন নিয়ে কাজ করি তখন আমাদের প্রথমে এটা জানতে হবে যে আমাদের কতগুলো ডিগ্রি অফ কার্বন পসিবল। হ্যাঁ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন কি পসিবল কিনা এবং আসলে 0 ডিগ্রি কার্বন সম্ভব কিনা। তো চলো এটা আমরা এ পাশে দেখি। যদি আমরা কখনো দেখি 1 ডিগ্রি কার্বন, হ্যাঁ 1 ডিগ্রি কার্বন যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারি কার্বন। কখনো তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে 1 ডিগ্রি কার্বন আছে কতগুলা, 1 ডিগ্রি কার্বন আছে কতগুলা। হ্যাঁ, 1 ডিগ্রি কার্বন আছে কতগুলা। এরপর যদি দেখি 2 ডিগ্রি কার্বন, তাহলে এটাকে বলা হয় সেকেন্ডারি, সেকেন্ডারি কার্বন। হ্যাঁ, এরপর 3 ডিগ্রি কার্বনকে বলা হয় টারশিয়ারি, হ্যাঁ বা কোয়ার্টারনারি। সরি, 3 ডিগ্রি কার্বনকে বলা হয় টারশিয়ারি, টারশিয়ারি টারশিয়ারি কার্বন। 4 ডিগ্রিকে বলা হয়, 4 ডিগ্রি কার্বনকে বলা হয় কোয়ার্টারনারি, কোয়ার্টারনারি কার্বন। এবং যদি কোনো একটা কার্বন আর কোনো কার্বনের সাথে সরাসরি সংযুক্ত না থাকে সেটাকে বলা হয় 0 ডিগ্রি, যেটাকে আমরা বলি সুপার প্রাইমারি। 0 ডিগ্রি, এটা আবার সেন্টিগ্রেড মনে করো না, এটা হচ্ছে কার্বন। হ্যাঁ, দেখে আবার ভাইবো না যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটা হচ্ছে সুপার প্রাইমারি বলা হয়, সুপার প্রাইমারি। 0 ডিগ্রিকে কি বলা হয়? সুপার প্রাইমারি বলা হয়। এটা একটু আলাদাভাবে মাথায় রাখতে পারো, কনফিউজ হয়ে যাইতে পারো। হ্যাঁ, কনফিউজ হয়ে যাওয়া যাবে না, এটা নিয়ে কনফিউজ হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সুপার প্রাইমারি। অনেকে এটা নাম শুনেছো, অনেকে নাম শুনো নাই। আবার এখান থেকে কিন্তু এরকম প্রশ্ন হয় যে হাইড্রোজেনের নাম্বার কত, 2 ডিগ্রি হাইড্রোজেনের নাম্বার কত, অর্থাৎ ডিগ্রি অফ হাইড্রোজেন, এরকম প্রশ্নও কিন্তু হয়, তোমরা দেখবা। ঠিক আছে, ডিগ্রি অফ, ওকে ফাইন। তো এবার আসো, এখানে আমার প্রশ্ন হচ্ছে কোন কার্বন কত ডিগ্রি সেটা আমরা আইডেন্টিফাই করব কি দিয়ে? ওই কার্বনটা সরাসরি আর কতগুলো কার্বনের সাথে সংযুক্ত। দেখো এই কার্বনটা সরাসরি শুধু একটা কার্বনের সাথে সংযুক্ত। এই কার্বনের এই কার্বন এই কার্বন এই কার্বনের সাথে ডাইরেক্ট কোনো সংযোগ নাই। তাহলে এই কার্বনটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বন। তাহলে এই কার্বনটা কি? এই কার্বনটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বন। ঠিক আছে, এবার তোমাকে যদি প্রশ্ন করি এটা কয় ডিগ্রি কার্বন, এটাও দেখো একটা 1 ডিগ্রি কার্বন, একটা কার্বনের সাথে সংযুক্ত। এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি কার্বন, কারণ সরাসরি শুধু একটা কার্বনের সাথেই সংযুক্ত। তাহলে দেখো এটা একটা 1 ডিগ্রি কার্বন, 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 তাই না? 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন কেন? কারণ এই কার্বনটা সরাসরি শুধু একটা কার্বনের সাথেই সংযুক্ত। ঠিক আছে, তাহলে এখানে 1 ডিগ্রি কার্বন কয়টা আছে? 5টা আছে। এবার আসো, এই যে পরের যে কার্বনটা, এই কার্বনটা সরাসরি এইটার সাথে, এইটার সাথে এবং এইটার সাথে সংযুক্ত, রাইট? এই কার্বনটা সরাসরি 3টা কার্বনের সাথে সংযুক্ত, তাহলে এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা দেখো একটা, দুইটা, 3টা কার্বনের সাথে সংযুক্ত, তাহলে এটা একটা 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটাও 3টা কার্বনের সাথে সংযুক্ত, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন। তাহলে এখানে 1 ডিগ্রি এবং 3 ডিগ্রি কার্বন আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি কার্বন আছে কয়টা? 1 2 3 4 5, 5টা। এরপর যদি বলা হয় 2 ডিগ্রি কার্বন কয়টা আছে? 0টা। 3 ডিগ্রি কার্বন আছে কয়টা? দেখো 1 2 3টা আছে, 3টা 3 ডিগ্রি কার্বন আছে। ফাইন। এবার তোমাকে বলি যে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে কয়টা? তোমাকে বললাম যে 1 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, এরকম প্রশ্ন কিন্তু তোমাকে ফেস করতে হবে। তাহলে তখন ডিগ্রি অফ হাইড্রোজেন বের করার ওয়ে হচ্ছে ডিগ্রি অফ কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনের নাম্বারকে ডিগ্রি অফ হাইড্রোজেন বলা হয়। তাহলে দেখো ডিগ্রি অফ হাইড্রোজেনের নাম্বারটা কেমনে বের করে? 1 ডিগ্রি কার্বন যতগুলো আছে তাদের সাথে সংযুক্ত যে হাইড্রোজেন গুলো আছে তাদেরকে আমরা ডিগ্রি অফ হাইড্রোজেন বলি।
তাহলে দেখো 3 3 6 3 9 3 12 আর 3 15। তাহলে দেখো 1 ডিগ্রি হাইড্রোজেন আছে কয়টা? 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 15টা। 2 ডিগ্রি হাইড্রোজেন আছে 0টা। 3 ডিগ্রি হাইড্রোজেন আছে কয়টা দেখো তো? 3 ডিগ্রি হাইড্রোজেন আছে 1 2 3। 3 ডিগ্রি হাইড্রোজেন আছে 3টা। ঠিক আছে, এই সম্পর্কিত খুব দারুণ একটা টেকনিক তোমাদেরকে শেখাবো আমি এখন। ঠিক আছে, দারুণ একটা টেকনিক তোমাদেরকে শেখাবো। ফাইন, তো চলো সেই টেকনিকটা একটু শেখাবো ডিগ্রি অফ কার্বনের মধ্যে। যদি এরকম দেখো, যদি 1 ডিগ্রি কার্বন এর নাম্বার সমান যদি হয় x, তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 3x। 3x দেখো এখানে তাই হইছে, 5টা 3 5 15। 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বনের নাম্বার যদি হয় y, তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 2y, অর্থাৎ এটা দ্বিগুণ হয়ে যাবে। 3 ডিগ্রি কার্বন এর সংখ্যা যদি হয় z, তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 1 ইনটু z মানে হচ্ছে z। 1 ইনটু z মানে হচ্ছে z। ঠিক আছে, 1 ইনটু z মানে হচ্ছে z। এবার আসো কোয়াটারনারি। 4 ডিগ্রি কার্বনের নাম্বার যদি হয় w, তাহলে যদিও 4 ডিগ্রি হাইড্রোজেন পসিবল না, হ্যাঁ 4 ডিগ্রি হাইড্রোজেন পসিবল না, তো সেক্ষেত্রে 4 ডিগ্রি হাইড্রোজেন যদি বলো তাহলে ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। আর মাথায় রাখবা সুপার প্রাইমারি যদি কখনো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হাইড্রোজেনের নাম্বারটা অটোমেটিক্যালি 4 হয়ে যায়। হ্যাঁ, যদি কখনো সুপার প্রাইমারি দেখো। যেমন সুপার প্রাইমারির এক্সাম্পল তো এখনো তোমাদেরকে দেখানো হয়নি, তাই না? সুপার প্রাইমারির এক্সাম্পল তো দেখানো হয়নি। সুপার প্রাইমারি ধরো যদি কখনো সুপার প্রাইমারি দেখো, তাহলে দেখবা সেক্ষেত্রে এক্সাম্পলটা সবসময়ের জন্য হচ্ছে CH4। কারণ দেখো এর চারদিকে আর কোনো কার্বন সংযুক্ত আছে? কার্বন সংযুক্ত নাই। ঠিক আছে, এর চারদিকে আর কোনো কার্বন সংযুক্ত নাই। ফাইন, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? দেখো এখানে 3 গুণ হইল না? দেখো এখানে কি 3 গুণ হইছে না? এই যে সরি, এই এক্সাম্পলটা দেখো, এই যে এই এক্সাম্পলটা দেখো, এই যে 3x হইছে না? আর 3 ডিগ্রির ক্ষেত্রে কি 1x হইছে না? মানে 1 দ্বারা গুণ হইছে। দেখো 5টা 3 দ্বারা গুণ হইছে 15, 3টা 3 দ্বারা গুণ হইছে 3। মানে অটোমেটিক্যালি ডিগ্রি অফ কার্বন বের করতে পারলে ডিগ্রি অফ হাইড্রোজেন বের করে ফেলতে পারবা। ডিগ্রি অফ কার্বন বের করতে পারলে ডিগ্রি অফ হাইড্রোজেন বের করে ফেলতে পারবা। তো লাস্ট একটা এক্সাম্পলে যাব ডিগ্রি অফ কার্বনের জন্য। ঠিক আছে, তো চলো একটা এক্সাম্পলে যাই। তো এই যৌগে আমরা ডিগ্রি অফ কার্বন আইডেন্টিফাই করার চেষ্টা করব। হ্যাঁ, ডিগ্রি অফ কার্বন আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসো, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি, রাইট? এটা কত ডিগ্রি? দেখো একটা 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। আচ্ছা ফাইন, তাহলে এগুলো হচ্ছে আমাদের এক একটা 1 ডিগ্রি কার্বন, তাই না? 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি কার্বন 1 ডিগ্রি কার্বন, কারণ সরাসরি আর একটা কার্বনের সাথে সংযুক্ত রয়েছে। এবার আসো বাকিগুলো যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। ধরো এইটা কত ডিগ্রি? এটা হচ্ছে 3 ডিগ্রি, কারণ সরাসরি তিনটার সাথে সংযুক্ত। এইটা কত ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি। এইটা কত ডিগ্রি? 1 2 3, তিনটার সাথে সংযুক্ত রয়েছে। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন। এবার আসো আমরা এইটাকে যদি আইডেন্টিফাই করি, তাহলে দেখো এই পাশে একটার সাথে সংযুক্ত, এই পাশে একটার সাথে সংযুক্ত। এটা হচ্ছে 2 ডিগ্রি। এটা উপরে একটা এবং নিচে একটা, তাহলে 2 ডিগ্রি এটা, রাইট? তাহলে দেখো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন, তাই না? ওকে ফাইন, এখন সবার পেরে যাওয়ার কথা। তাহলে এবার যদি তোমাদেরকে প্রশ্ন করি, এখানে 1 ডিগ্রি কার্বন আছে কয়টা? 1 ডিগ্রি কার্বন আছে 1 2 3 4। তুমি অটোমেটিক্যালি বলে দিতে পারবা যে 3 দ্বারা গুণ করে দিলেই 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা বের হয়ে যাবে। 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 12টা, কাউন্ট না করেই।
2 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টা? 2 ডিগ্রি কার্বন আছে হচ্ছে দেখো 2টা, তাই না? তুমি অটোমেটিক্যালি বলে দিতে পারবা 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, দেখো জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে 4, ঠিক আছে? এরপর 3 ডিগ্রি কার্বনের সংখ্যা কত? 3 ডিগ্রি কার্বনের সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 3 ডিগ্রি, হ্যাঁ দেখো 3 ডিগ্রি আছে কয়টা? একটা, দুইটা, তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টা। দ্যাটস ইট। আমার মনে হয় তোমরা সবাই পেরে গেছো এটা, এবং এভাবেই মাঝে মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে। ডিগ্রি অফ কার্বন তোমরা ক্লিয়ার কিনা সেটা বলো। ডিগ্রি অফ কার্বনের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ডিগ্রি অফ কার্বনের কনসেপ্টটা কি তোমরা ক্লিয়ার? বেসিকের এই ক্লাসটা করা লাগবে আবু বকর সিদ্দিকী, এটাও বেসিকের ক্লাস, করে ফেলা উচিত, হ্যাঁ করে ফেললে তোমার জন্য বেটার হবে। আমরা এবার ডিগ্রি অফ, আমরা নতুন টপিকে চলে যাচ্ছি। এই টপিকগুলো বেশ সহজ, বেশ সহজ। আমরা এবার চলে যাব ডিগ্রি অফ অ্যালকোহলে। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ডিগ্রি অফ অ্যালকোহল, ঠিক আছে? ডিগ্রি অফ অ্যালকোহল কিভাবে আইডেন্টিফাই করে দেখো। বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। যে কার্বনের সাথে সংযুক্ত বন্ড OH, যে কার্বনের সাথে সংযুক্ত বা যে কার্বনের সাথে যুক্ত থাকে, সাথে যুক্ত থাকবে, তাহলে বন্ড OH একটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত থাকবে, তাই না? এবার সেই কার্বনটাকে আমরা আইডেন্টিফাই করব। সেই কার্বনটি ডিরেক্টলি যতগুলো কার্বনের সাথে সংযুক্ত, ডিরেক্টলি যতগুলা কার্বন এর সাথে সংযুক্ত থাকবে, সেই কার্বনটি ডিরেক্টলি যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে। আচ্ছা, এক্সাম্পল দিলে তখন বুঝতে পারবা। অনেকে হয়তো লাইনটা ক্লিয়ার হতে পারো নাই, তাই না? অনেকে লাইনটা ক্লিয়ার হইতে পারো নাই। ওকে, অনেকে হয়তো ক্লিয়ার হইতে পারো নাই। ওকে, তাহলে দেখো আগেরটার মতোই কিন্তু দেখো আমরা যে ডিগ্রি অফ কার্বনটা শিখলাম না, অনেকটা এরকমই। হ্যাঁ, যে কার্বনটা সরাসরি যতজনের সাথে সংযুক্ত ছিল, আর এখানে হচ্ছে OH তো একটা কার্বন বিহীন কার্যকরী মূলক, তাহলে ওর সাথে তো কোনো কার্বন নাই, ওটা তো সরাসরি কোনো না কোনো কার্বনের সাথে সংযুক্ত। সেইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব ডিগ্রি অফ অ্যালকোহল, ঠিক আছে? তাহলে দেখো সেই কার্বনটি যতগুলো কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনটি যতগুলো কার্বনের সাথে সংযুক্ত সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব। তো চলো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা, এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা। তো ধরো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, আচ্ছা CH3 CH2 OH, হ্যাঁ CH3 CH3 CH2OH, হ্যাঁ আমরা অনেকগুলো সংকেত লিখেছি। আচ্ছা আরো কিছু সংকেত লিখি, CH3 CHOH CH3 CH3C CH3 বন্ড OH বন্ড CH3। এবার আমরা আইডেন্টিফাই করা শুরু করব, যে আমাদের কোনটা কত ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? কোনটা কত ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তো এবার দেখো এটা হচ্ছে আমার সেই কার্যকরী মূলক কোন কার্বনের সাথে সংযুক্ত? এই কার্বনের সাথে সংযুক্ত, তাহলে এটা হচ্ছে সেই কার্বন। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা আর কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিরেক্টলি সংযুক্ত থাকবে, সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তাই না? কতগুলো কার্বনের সাথে সরাসরি সংযুক্ত সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা দেখো এই কার্বনটা সরাসরি আর একটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত আছে, এই কার্বনের সাথে এই কার্বনের কিন্তু কোনো সরাসরি সংযোগ নাই। তাহলে তোমরা বলো তো এটা কত ডিগ্রি অ্যালকোহল? কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনটা আর কতগুলো কার্বনের সাথে সরাসরি সংযুক্ত সেটা দ্বারা ডিগ্রি অফ অ্যালকোহল আইডেন্টিফাই করা হয়। তাহলে দেখো খুবই স্পষ্ট, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? ফাইন, এই তো। তাহলে বলো তো পরের দুইটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি অ্যালকোহল? বলে ফেলো তো দেখি, পরের দুইটা কি হবে? পরের দুইটা দেখো তো কি হবে?
দেখো তো পরের দুইটা কি হবে? এক ডিগ্রি অ্যালকোহল, ফাইন। দেখো OH OH যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি। পরেরটাতে আসো, দেখে কিন্তু অনেক ব্রাঞ্চ মনে হচ্ছে, তাই না? OH যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বন সরাসরি কিন্তু এই কার্বন বা এই কার্বনের সাথে সংযুক্ত নাই, শুধুমাত্র এই কার্বনের সাথে সংযুক্ত। তাহলে এটাও হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যালকোহলের एग्जांपल। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তাই না? সেকেন্ডটা 1 ডিগ্রি। 3 ডিগ্রি কে বললো? মাইট দিব, একটা মাইল লাগাবো। দেখো লাস্ট নাম্বারটা 3 ডিগ্রি, ফাইন, ফারহানা সুলতানা। আমাদের প্রথমে খুঁজতে হবে কার্যকরী মূলক। এই যে কার্যকরী মূলক, এটা যেই কার্বনের সাথে সংযুক্ত, এটা তো এই কার্বনের সাথে সংযুক্ত, তাই না? এই কার্বনটা সরাসরি আর কতগুলো কার্বনের সাথে সংযুক্ত? একটা, দুইটার সাথে সংযুক্ত, তাই না? দেখো একটা, দুইটার সাথে সংযুক্ত, তার মানে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বনটা সরাসরি আর কতগুলো কার্বনের সাথে সংযুক্ত সেটা দ্বারা কিন্তু ডিগ্রি আইডেন্টিফাই করা হয়। দেখো খুব ইজি না? একদম ইজি। ওকে, পরেরটা আসো। কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বনটা আর কতগুলো কার্বনের সাথে সংযুক্ত? 1 2 3টা কার্বনের সাথে সংযুক্ত, এই জন্য এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? তাহলে অ্যালকোহলের যদি ক্লাসিফিকেশন করা হয় তাহলে অ্যালকোহল কত প্রকার? আবারও সেই একই কথা, অ্যালকোহল আসলে 3 প্রকার। ঠিক আছে? 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, হ্যাঁ 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, আর আরেকটা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি, হ্যাঁ যেটাকে সংক্ষেপে টার্ড বলা হয়, সেক বলা হয়, হ্যাঁ প্রাইমারি বলা হয়। ঠিক আছে? প্রাইমারি বলা হয়। দেখো কত ইজি, অনেক ইজি, মানে মোস্ট ইজি একটা টপিক, মোস্ট ইজি একটা টপিক। ওকে, তো চলো এবার আমরা পরের টপিকে চলে যাব। ডিগ্রি অফ হ্যালোজেন, ডিগ্রি অফ হ্যালোজেন, হ্যাঁ ডিগ্রি অফ হ্যালোজেন। তার মানে এখানে কি থাকবে? এখানে হ্যালোজেনের ডিগ্রি আমরা আইডেন্টিফাই করব। এটা আরো সহজ। এটা এটা কিসের মতো? এটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম? আমরা কিছুক্ষণ আগে ডিগ্রি অফ কার্বন পড়েছি না? দেখো কিছুক্ষণ আগে আমরা কিছুক্ষণ আগে অ্যালকোহল পড়লাম না? তাহলে দেখো এটা অ্যাজ লাইক অ্যাজ বা অ্যাজ সেম অ্যাজ অ্যালকোহল। অ্যাজ সেম অ্যাজ অ্যালকোহলের মতো। দেখো এক্সাম্পল দেখাইলেই বুঝতে পারবা। মানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বনটার কয়টা কার্বনের সাথে সংযুক্ত। দেখো আমি লিখেও দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, হ্যালোজেনটি যে কার্বনের সাথে সংযুক্ত, হ্যালোজেনটি যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বন বা সেটি আর কতগুলো কার্বনের সাথে সংযুক্ত, আর কতগুলো কার্বন এর সাথে যুক্ত সেটা দ্বারা নির্ধারিত হয় কত ডিগ্রি হ্যালোজেন। এটা ধরো এক্সাম্পলে চলে যাই আমরা। CH3 CH2 CH2 Cl, হ্যাঁ CH3 CH বন্ড Cl বন্ড CH2 CH3,
এরপর CH3 C bond Cl bond CH3 bond CH3 CH3 CH CH3 CH3 CHCl CH3। এবার আমরা আইডেন্টিফাই করব কোনটা কত ডিগ্রি কোনটা কত ডিগ্রি হ্যালোজেন। তাহলে আমাদের সবার আগে দেখতে হবে হ্যালোজেন কোনটা, অর্থাৎ আমাদের হ্যালোজেনটা কোথায় আছে। দেখো এই যে ক্লোরিন। এখন আমাদের এটাও তো জানতে হবে যে আমরা হ্যালোজেন বলতে আসলে কি কি বুঝি। হ্যালোজেন বলতে আমরা মূলত বুঝি এক্স দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনকে আসলে বাদ দেওয়া হয় কেন? কারণ হচ্ছে দেখো ফ্লোরিন হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক। এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0। এটা অ্যাকচুয়ালি জৈব যৌগের যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, এদের থেকে ইলেকট্রন নিয়ে চলে যায়, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এই জন্য ডিগ্রি অফ হ্যালোজেন আইডেন্টিফায়ার ক্ষেত্রে আমরা যখন জৈব যৌগ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে ফ্লোরিনটাকে বাদ দেওয়া হয়। ফ্লোরিন বিশিষ্ট যৌগ দেখবা জৈব যৌগে তুমি দেখতেই পাচ্ছ না। ঠিক আছে, কালকের এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ আনিসুর রহমান, দেওয়া যাবে ভাইয়া। ওকে, তো এবার দেখো, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের একটা হ্যালোজেন। এইটা যে কার্বনের সাথে সংযুক্ত, এই কার্বনের সাথে সংযুক্ত, এই কার্বনটা সরাসরি আর একটা কার্বনের সাথে সংযুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি হ্যালোজেন। খুবই সিম্পল, অ্যালকোহলে পড়ে এসেছি। এটা একটা হ্যালোজেন, এটা এই কার্বনের সাথে সংযুক্ত, এটা সরাসরি আর একটা কার্বন দুইটা কার্বনের সাথে সংযুক্ত, এটা হচ্ছে 2 ডিগ্রি হ্যালোজেন। এবার তোমরা বলবা 3 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে কোনটা কত ডিগ্রি হ্যালোজেন, কোনটা কত ডিগ্রি হ্যালোজেন, এটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, 3 নাম্বার এবং 4 নাম্বারটা কোনটা কত ডিগ্রি হ্যালোজেন, কোনটা কত ডিগ্রি হ্যালোজেন, এবার তোমাদেরকে সেটা বলতে হবে। এটা কত ডিগ্রি হ্যালোজেন সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, 4 নাম্বারটা হচ্ছে 2 ডিগ্রি, 3 নাম্বারটাও 2 ডিগ্রি, দিব একটা মার, 3 ডিগ্রি 2 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রি। আচ্ছা 3 2 বলতেছে অনেকে। আচ্ছা আমরা একটু দেখি যে আসলে কত ডিগ্রি করে আছে। দেখো এইটা হচ্ছে আমাদের সেই হ্যালোজেন। হ্যালোজেন এই কার্বনের সাথে সরাসরি সংযুক্ত, তাহলে এই কার্বনটা আর কতগুলো কার্বনের সাথে সরাসরি সংযুক্ত দেখি তো? একটা, দুইটা, তিনটার সাথে সরাসরি সংযুক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি হ্যালোজেন, কারণ দেখো 1 2 এবং 3, তিনটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত। তাহলে দেখো কি হলো, 3 ডিগ্রি হলো। পরেরটাতে আসো, এইটা হচ্ছে আমাদের হ্যালোজেন। হ্যালোজেন খুঁজে বের করতে হবে। অ্যালকোহলের সময় আমরা কি দেখেছি বলতো? অ্যালকোহলের সময় আমরা দেখছি OH মূলকটা কোন কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনটা আগে আইডেন্টিফাই করছি। এবার সেটা আইডেন্টিফাই করার পরে ওইটা আর কতগুলো কার্বনের সাথে সরাসরি সংযুক্ত সেটা দিয়ে কিন্তু আমরা ডিগ্রি আইডেন্টিফাই করছিলাম। তো এক্ষেত্রেও সেম, এটা এই কার্বনের সাথে সরাসরি সংযুক্ত, এটা একটা দুইটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত, তাহলে এটা হচ্ছে আমাদের একটা 2 ডিগ্রি হ্যালোজেন। আশা করছি টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা এবং ডিগ্রি অফ অ্যামিনটা শিখে ফেলতে পারলেই আমাদের কাছে জিনিসটা একদম সহজ হয়ে যাবে। ডিগ্রি অফ অ্যামিনটা শিখে ফেলতে পারলে আমাদের ডিগ্রির পার্টটা শেষ হয়ে যাবে। পুরো জৈব যৌগে অনেকবার ডিগ্রি কথাটা পাবা, দেখবা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাচ্ছে। এবার আসো ডিগ্রি অফ অ্যামিন। ডিগ্রি অফ অ্যামিনের কনসেপ্টটা কি? ডিগ্রি অফ অ্যামিনের কনসেপ্টটা হচ্ছে, অ্যামিন মানে কি বলতো? আর বন্ড NH2, রাইট? তাহলে NH2 থাকবে। তাহলে অ্যামিনের নাইট্রোজেন যতগুলা অ্যালকাইল গ্রুপ বলতে পারো এখানে, হ্যাঁ, যতগুলো অ্যালকাইল গ্রুপের সাথে সংযুক্ত, ঠিক আছে, মানে অ্যালকাইল গ্রুপের সাথে। কিন্তু আমরা তো অ্যালকাইল গ্রুপ শিখি নাই, আমরা কি শিখছি? যতগুলো কার্বনের কথা শিখেছি, কার্বন এর সাথে সরাসরি সংযুক্ত থাকবে
সরাসরি সংযুক্ত থাকবে। এবং এটা কত প্রকার? এইটা হচ্ছে 4 প্রকার। 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, হ্যাঁ, এরপর 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন, 4 ডিগ্রি বা কোয়ার্টারনারি। কোয়ার্টারনারি লবণ বলা হয় এটাকে, অ্যাকচুয়ালি কোয়ার্টারনারি লবণ বলা হয়। চলো আমরা এক্সাম্পলে চলে যাব, তাইলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো এক্সাম্পল গুলো কি রকম। ধরো CH3 CH2 CH2 NH2, ফাইন। তোমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেখিয়েছি তোমাদেরকে, তো আমরা এবার আইডেন্টিফাই করব। চলো দেখো, এই যে N সরাসরি কয়টা কার্বনের সাথে সংযুক্ত? একটা কার্বনের সাথে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এরপর আসো, এই নাইট্রোজেনটা সরাসরি কয়টা কার্বনের সাথে সংযুক্ত? এদিকে একটা, এদিকে একটা, এই কার্বনের সাথে সরাসরি কোনো সংযোগ নাই, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিনের সংকেত। ঠিক আছে, এবার দেখো এখানে এসে দেখো, এই নাইট্রোজেনটা একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে সংযুক্ত, এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। এবার তোমরা চিন্তা করো যে আরেকটা N এর তো কোনো হাত ফাঁকা নাই, N এর তো কোনো হাত ফাঁকা নাই, কিন্তু এখানে কিভাবে আরেকটা কার্বন সংযুক্ত করা হইলো? ব্যাপারটা আসলে হয়েছে কিভাবে দেখো, এখানে তো লন পেয়ার ইলেকট্রন আছে, রাইট? এখন লন পেয়ার ইলেকট্রন, ধরো কোনো একটা হ্যালোজেন সংযুক্ত হইলে সেই হ্যালোজেন যদি সেই দুটো ইলেকট্রন নিয়ে যায়, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়। ঠিক আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়, তখন সেখানে একটা N+ তৈরি হয়, ঘাটতি, সেখানে একটা CH3 এসে এখানে সংযুক্ত হয়ে যাইতে পারে। CH3 ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তোমরা জানো যে আমাদের অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, তখন ইলেকট্রন, যখন এর ইলেকট্রন ঘাটতি হয়ে যায় তখন ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে অনেকটা এরকম একটা সংকেত তৈরি করে। দেখো অনেকটা এরকম সংকেত তৈরি করে, N+, CH3 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 Cl, হ্যাঁ, মানে এই যে নাইট্রোজেনের এই CH3 সাথে নাইট্রোজেনের সম্পর্কটা আসলে কি? যখন ক্লোরিনকে সে ইলেকট্রন ডোনেট করে দিছে, হ্যাঁ, তখন ইলেকট্রন দাতা অর্থাৎ CH3 ইলেকট্রন দাতা তখন নাইট্রোজেনকে ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করছে এখানে। ঠিক আছে, একটা সন্নিবেশ বন্ধন তৈরি করছে। হাইড্রোজেন হবে না? কোথায় হাইড্রোজেন? কোথায় হাইড্রোজেন হবে কেন? হ্যাঁ, ওকে, তো দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মে নিশ্চয়ই জেনেছো, তো আশা করছি স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারবা। দেখবা কিরকম থাকে, এখানে এরকম লেখা থাকে R4N প্লাস Cl। ঠিক আছে, এই যে এরকম লেখা থাকে, N এর মাথার উপরে প্লাস, Cl মাইনাস। ঠিক আছে, ওকে, ওকে, হাইড্রোজেন মাত্র প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে 4 ডিগ্রি, বা এটাকে বলা হয় কোয়ার্টারনারি, এখানে কিন্তু একটা প্লাস আছে, এটাকে বলা হয় কোয়ার্টারনারি। কোয়ার্টারনারি, যখন আমরা অ্যামিন তোমাদেরকে পড়াবো তখন দেখবে এটা সম্পর্কিত আরো বিস্তারিত আইডিয়া তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, যখন তোমাদেরকে কোয়ার্টারনারি সল্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে।
ওকে, তো দেখো এই হচ্ছে অ্যামিন হইতে গেলে এন থাকলেই চলবে, নামকরণে দেখাইছি না তোমাদের। অ্যামিন হইতে গেলে অ্যামিনের এই যে বর্ণ NH2, যখন অ্যামিনের নামকরণ তোমাদেরকে শেখায় দেখবা হাইড্রোজেন সরে যে কখনো OH রিপ্লেস হইছে, CH3 রিপ্লেস হইছে, এগুলো তো দেখাইছি। এটা জটিল যৌগ না, হ্যাঁ, এটা একটা কোয়াটারনারি লবণ। কোয়াটারনারি লবণ যেমন তোমরা দেখেছো না NH4Cl, এর মধ্যে সমযোজী সন্নিবেশ এবং আয়নিক বন্ধন আছে, দেখেছো না? এরকম আসলে সংকেত, জটিল যৌগ না। নূর লিখেছে আরেকবার, এটা কি জটিল যৌগ? আরেকবার দেখো 1 2 3 তো বুঝতে পেরেছো তাই না? এন এর সাথে যতগুলো কার্বন সরাসরি সংযুক্ত সেটা দ্বারা আইডেন্টিফাই করা হয় যে আমাদের অ্যামিনটা কত ডিগ্রি। 1 2 3 খুবই সিম্পল, কারণ বাকিগুলোর ক্ষেত্রেও 1 2 3 আমরা দেখেছি। ডিগ্রি অফ কার্বনের ক্ষেত্রে, ডিগ্রি অফ হ্যালোজেনের ক্ষেত্রে, ডিগ্রি অফ অ্যালকোহলের ক্ষেত্রে। এখানে এসে আমরা নতুন একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কোয়াটারনারি। তার মানে কি এন এর সাথে 4টা কার্বন থাকবে, তাইলেই 4 ডিগ্রি, দ্যাটস ইট। কিন্তু নাইট্রোজেনের হাত তো 3টা, এই জন্য এটা কোত্থেকে আসলো সেটা ব্যাখ্যা করলাম তোমাদের, আর কিছু না। জি ক্লিয়ার? ফাইন। তাহলে ডিগ্রি ক্লিয়ার। জৈব যৌগের যে ডিগ্রি, জৈব যৌগের যে ডিগ্রি সেটা ক্লিয়ার। ওকে ফাইন। একটু করে 3 ডিগ্রিটা দেখো, এই যে নাইট্রোজেন কয়টা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত? 1টা 2টা 3টার সাথে সরাসরি সংযুক্ত, এই জন্য 3 ডিগ্রি। বলে একটু করে 3 ডিগ্রি, পোলাপান পারিস তোরা। নতুন একটা টপিক ডিইউ তোমাদেরকে বলেছিলাম, ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এটাকে সংক্ষেপে বলা হয় ডিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডিগ্রি অফ আনস্যাচুরেশন, কোন একটা যৌগ দিয়ে যদি বলে এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করো, তখন আমরা কি বের করবো অ্যাকচুয়ালি? হ্যাঁ, বা ডিগ্রি অফ আনস্যাচুরেশন বলতে কি বোঝায়? হ্যাঁ, মানে হোয়াট ইজ ডিইউ? হ্যাঁ, ডিইউ হচ্ছে এরকম কোন একটা যৌগকে, ধরো একটা অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত করতে যত অণু হাইড্রোজেন প্রয়োজন, H2 অণু প্রয়োজন, H2 অণু প্রয়োজন, সেই নাম্বারকে বলা হয় ডিইউ। কখনো কখনো বইতে দেখতে পারো, হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স লেভেলের টপিক আর কি। ডিইউ বের করো, ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করো। খুবই সহজ, খুবই সহজ, বের করা শেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? না হার্ড না। ঢাকা ইউনিভার্সিটি, আরে না রে বেটা, ঢাকা ইউনিভার্সিটি না, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি না। চলো বের করা শেখাচ্ছি, খুবই সহজ। ডিগ্রি অফ আনস্যাচুরেশন কেমনে বের করে? ডিইউ বের করার নিয়ম, বের করার নিয়ম, ডিইউ বের করার নিয়ম, ডিইউ বের করার নিয়ম হচ্ছে, দেখো 1 নাম্বার হচ্ছে নাম্বার অফ পাই বন্ডস, যতগুলো পাই বন্ধন থাকবে। পাই বন্ধন কি এটা তো তোমাদের আবার শিখাইতে হবে, না হলে এই সব তো জানো না তোমরা, তাই না? পাই বন্ধন, একটা সিঙ্গেল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন থাকে, একটা ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই বন্ড থাকে, আর একটা ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা এবং 2টা পাই বন্ধন থাকে। এটা তো জানো নাকি? তাহলে আমরা এই ধরনের কেসে আমরা ডিইউ বের করতে পারবো, এবং ডিইউ এর একটা নাম্বার থাকবে, তাই না? ডিইউ নাম্বার অফ পাই বন্ডস, আর আরেকটা হচ্ছে নাম্বার অফ সাইকেল বা চক্র, নাম্বার অফ চক্র, হ্যাঁ, সাইকেল বা চক্র, ঠিক আছে? ফাইন। তো চলো কয়েকটা এক্সাম্পল দেই, তাইলে ক্লিয়ার হবে জিনিসটা তোমাদের। ধরো CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH2 C ট্রিপল বন্ড CH,
ওকে, ধরো এই এই যৌগগুলোতে আমরা ডিইউ আইডেন্টিফাই করব। এই তিনটাই হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক যৌগ এবং মানে সাইকেল যৌগ না, মানে হচ্ছে চাক্রিক যৌগ না। সাইকেল বলতে বোঝাচ্ছে হচ্ছে কতগুলো চক্র, মানে চাক্রিক। চাক্রিক, হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝতে পারবো, যেমন বেনজিন চক্র আছে, তাই না? ওটা পাই লিখছেন? হ্যাঁ, পাই পাই। ওকে, ডাল মে কুচ কালা হে, পাই লিখছি। হ্যাঁ, তো দেখো এখানে পাই বন্ধন আছে কয়টা? পাই বন্ধন আছে একটা, তাহলে এটা ডিইউ নাম্বার কত? 1। এক অণু হাইড্রোজেন দ্বারা এটাকে সম্পৃক্ত করে ফেলা যাবে। এখানে দেখো তো পাই বন্ধন আছে কয়টা? দুইটা, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 2। খুবই সহজ। এখানে একটা পাই বন্ধন, দুইটা তিনটা পাই বন্ধন, তাহলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন হচ্ছে 3। ঠিক আছে, দ্যাটস ইট। এবার একটু কঠিনে যাই, চলো। হ্যাঁ, একটু কঠিনে যাই। ওকে, একটু কঠিনে যাই। ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ক্ষেত্রে ধরো যদি এরকম হয়, সংকেতগুলো এরকম হয়, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, তো এখানে ডাবল বন্ড আছে, এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে এই জায়গায় ডিউটা কত? তারপর ধরো বেনজিন, এটার ডিউ নাম্বার কত? তারপর ধরো এটার ডিউ কত? এগুলো আইডেন্টিফাই করতে হবে। মাঝে মধ্যে এরকম টাইপের প্রশ্ন দিবে কিন্তু। হ্যাঁ, তো প্রথমে দেখো এর একটা কার্বন আছে, একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, রাইট? তাহলে এটা যেহেতু চাক্রিক যৌগ না, তাহলে চক্র নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তাহলে একটা পাই বন্ধন, দুইটা তিনটা পাই বন্ধন, তাহলে এখানে এর ডিউ নাম্বার কত? 3। ঠিক আছে, ফাইন। এই যে পরটা দেখো, একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধন, এটা একটা পাই, এটা একটা পাই, এটা একটা পাই, তিনটা পাই বন্ধন, আর একটা চক্র আছে, তাহলে তিনটা পাই বন্ধন আর একটা চক্র, তাহলে ডিইউ কত? এটা ডিইউ হচ্ছে, এটা ডিইউ হচ্ছে 4। এবার তোমাদের কাছে প্রশ্ন, এইটার ডিইউ কত? সাইক্লোমিথেন, ইথেন, প্রোপেন, সাইক্লোপ্রোপেন, এইটার ডিইউ নাম্বার কত? এটা যদি পারো তাহলে পরেরটা, এই যে এইটার ডিইউ নাম্বার কত? আচ্ছা, এইটার ডিইউ নাম্বার কত? দেখি তোমরা কে কে পারো। ডিগ্রি অফ আনস্যাচুরেশন, ঠিক আছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, এগুলো পারতে হবে কিন্তু, এগুলো পারতে হবে। ডিগ্রি অফ আনস্যাচুরেশন দেখি অনেকেই পেরে যাচ্ছে, দেখি, ফাইন। ওকে, আপনি কি কমেন্ট পড়তেছেন না? হ্যাঁ, ওকে, এই যে পড়তেছি, দেখো। তাহলে দেখো এটাতে কি দেখো কোনো ডাবল বন্ড আছে না, তার মানে পাই বন্ধন নাই, তাহলে একটাই চক্র, তাহলে এটা ডিউ হচ্ছে 1। আবার বুঝেন ভাই, একটু বলেন প্লিজ। এই যে দেখছি একটা চক্র আছে, কোনো পাই বন্ধন নাই, মানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে পাই বন্ডস প্লাস চক্র, এই দুইটা দেখলে আমরা ডিউ বের করে ফেলতে পারবো, তাই না? আমার বিড়াল অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, এবার বুঝছো ফারদিন? এবার দেখো একটা চক্র আর একটা পাই বন্ধন আছে, একটা চক্র আছে আর একটা পাই বন্ধন আছে, তাহলে এটা ডিউ হচ্ছে 2। আচ্ছা, তোমরা এবার বলো তো এইটার ডিউ কত?
এইটার ডিউ কত? সেকেন্ডটা দেখো, একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধন, তাহলে তিনটা পাই বন্ধন আর এই টোটালটা কি একটা চক্র না? চক্র তো। আচ্ছা, এবার লাস্ট, ঠিক আছে, এইটার ডিউ নাম্বার কত? ওইটা ডিউ লিখেছো 1, ফাইন, ডিউ 1, ফাইন, কারণ একটা চক্র আছে, কোনো পাই বন্ধন নাই। পাই বন্ধন থাকলে তো এখানে আমাদের সেই গোল্লাটা থাকতো একান্তর দ্বিবন্ধন, আর না হয় আমাদের এইভাবে দেখাই দিতাম, তাই না? লাস্ট এটা ডিউ কত? ডিগ্রি অফ আনস্যাচুরেশন নাম্বার কত? লাস্টটা ডিউ 2, তার মধ্যে কোনো পাই বন্ধন নাই, একটা চক্র আছে, এর মধ্যে আরেকটা চক্র আছে, টোটাল দুইটা চক্র আছে, দুইটা চক্রের জন্য আমাদের ডিউ নাম্বার হচ্ছে। দেখো এখন বলো ডিগ্রি অফ আনস্যাচুরেশন বুঝছো? খুবই সহজ, ডিগ্রি অফ আনস্যাচুরেশন খুবই সহজ, ফাইন। তাহলে আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন আশা করছি তোমরা বুঝে গিয়েছো, আর তোমাদের এটা নিয়ে সমস্যা থাকার কথা না। লাস্ট একটা জিনিস তোমাদেরকে পড়াবো, হ্যাঁ, এই যে এটা আইসোনিও, সেক এন্ড টার্ট, যদিও অনেকখানি হয়ে গেছে এটা। দেখো সেক মানে সেকেন্ডারি, টার্ট মানে হচ্ছে টারশিয়ারি, হ্যাঁ টারশিয়ারি। আইসোনিও, সেক, টার্ট, আইসোনিও, সেক, টার্ট। তো চলো জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই। আমরা কি পড়লাম? 1, 2, 3, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি এটা তোমাদেরকে পড়াইলাম না? 4 ডিগ্রি কোয়ার্টারনারি। দেখো 1 ডিগ্রি যেটাকে আমরা বলি প্রাইমারি, পড়ছি তো অলরেডি, তাই না? এরপর হচ্ছে 2 ডিগ্রি যেটাকে আমরা পড়লাম সেকেন্ডারি। আচ্ছা, এরপর 3 ডিগ্রি পড়েছি, তাই না? 3 ডিগ্রি হচ্ছে টারশিয়ারি। 4 ডিগ্রি কোয়ার্টারনারি, রাইট? এই যে দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এগুলো তো আমরা পড়লাম। এখন দেখো এই যে আমরা 3 ডিগ্রি পড়লাম, এটাই হচ্ছে 3 ডিগ্রি শর্ট ফর্ম হচ্ছে টার্ট। এই যে দেখো টার্ট। 2 ডিগ্রি শর্ট ফর্ম হচ্ছে সেক, সেকেন্ডারি বা সেক। এবার প্রাইমারি হচ্ছে দুই রকম হয়, প্রাইমারি হচ্ছে দুই রকম হয়, প্রাইমারি দুই রকম হয়। এক হচ্ছে আইসো, আরেকটা হচ্ছে নিও। আমরা এই আইসো নিও সম্পর্কে আইডিয়া নিব। সেকেন্ডারি টারশিয়ারি অলরেডি আমরা জেনে ফেলেছি, অলরেডি আমরা জানি কেমনে সেকেন্ডারি হয়, কেমনে টারশিয়ারি হয়, কেমনে কোয়ার্টারনারি হয়, আমরা জানি। শিখতে হবে আইসো এবং নিও, হ্যাঁ ওকে। তো চলো আমরা আইসোটা শিখে ফেলি, আমরা আইসোটা শিখে ফেলি। তো প্রথমে আসো আইসো। আইসো কেমনে চেনা যায়? আইসো চেনার উপায় হচ্ছে কার্যকরী মূলক যে পাশে অবস্থিত, কার্যকরী মূলক যে পাশে অবস্থিত তার বিপরীত প্রান্ত হতে, তার বিপরীত প্রান্ত হতে 2 নং কার্বনে যদি একটা মিথাইল গ্রুপ থাকে, একটা বন্ড CH3 মূলক থাকে, তখন সেই যৌগটাকে কি বলা হয়? আইসো যৌগ। কার্যকরী মূলক যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে, বিপরীত পাশে 2 নাম্বার কার্বনে। দেখো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, তাইলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো যদি বিউটানল এরকম হয়, CH3, CH2, CH2, CH2 বা পেন্টানল ধরো, OH, এইটা হচ্ছে কি 1, 2, 3, 4, 5 পেন্টানল। উপরে উপরে দেখবা, নিচেও দেখবা, উপরে কি বলেছে নিচে কি করছি। কার্যকরী মূলক যে পাশে অবস্থিত, এটা হচ্ছে কার্যকরী মূলক, এটা হচ্ছে এই পাশে অবস্থিত। তার বিপরীত প্রান্ত কোনটা? এইটা। বিপরীত প্রান্ত হতে 2 নাম্বার কার্বন, এই কার্বনে যদি একটা CH3 মূলক থাকে, তার মানে এই কার্বনে একটা CH3 মূলক থাকবে,
আচ্ছা সেই চেহারাটা দেখতে কি রকম হবে, চলো সেই চেহারাটা তোমাদেরকে একটু দেখাই। তো 2 নাম্বার কার্বন এটাতে একটা CH3 দেখাইলাম, আর এখানে তো একটা CH3, তাই না? তাহলে বাকিটা দেখো এখানে হবে হচ্ছে CH, CH2, CH2OH। দেখো একটা কার্বন কিন্তু মূল শিকলে কমে আসলো, 1 2 3 4, আগে ছিল মূল শিকলে 1 2 3 4 5 5, তার মানে হচ্ছে কার্বন নাম্বার হচ্ছে 1 কমে গেল, 5 - 1 1 কমে যাবে, মূল শিকলে 4টা কার্বন, আর একটা কার্বন কই চলে গেল, ওই যে CH3 আকারে দ্বিতীয় কার্বনের মাথার উপরে। কার্যকরীমূলক যে পাশে, তার বিপরীত পাশ থেকে দ্বিতীয় কার্বনে যদি একটা CH3 মূলক থাকে তখন তার নাম চেঞ্জ হয়ে যায়। এইটা কি? এইটা হচ্ছে পেন্টানল, পেন্টানল 1 বলা যায়। আর এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে কি আইসো, হ্যাঁ, পেন্টানল থেকে আইসোবিউটানল, হ্যাঁ, পেন্টানল থেকে আইসোবিউটানল, পেন্টানল থেকে আইসোবিউটানল। সরি, আইসোপেন্টানল, পেন্টানল থেকে আইসোপেন্টানল, পেন্টানল থেকে আইসোপেন্টানল, পেন্টানল থেকে আইসোপেন্টানল। এটা হচ্ছে পেন্টানল, এটা হচ্ছে আইসোপেন্টানল। এটা হচ্ছে স্ট্রাকচার ড্র করার ওয়ে আর কি, মানে বিউটেনের যে 4টা কার্বন, একটা কার্বন কমাই নিব আমরা, তাহলে আমরা একটা CH3 বের করে ফেলতে পারবো, তখনই আমরা আইসো যৌগটা বের করে ফেলতে পারবো। আচ্ছা আরেকটা যৌগ দেখাই, তাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ছোট সংকেত দেখাই, ধরো বিউটানল, হ্যাঁ, ধরো বিউটানল, আর হচ্ছে আইসোবিউটানল ড্র করব আমরা, বিউটানল এবং আইসোবিউটানল ড্র করব আমরা। তাহলে বিউটানল CH3, CH2, CH2OH, CH2, আরেকটা CH2OH। তাহলে 4টা কার্বন OH, বিউটানল। মূল শিকলে এবার 3টা কার্বন বানাবো, CH3, CH, CH3, CH2OH। দ্যাটস ইট। আমার মনে হয় এবার তোমরা বুঝে গিয়েছো আসলে ঘটনাটা এখানে কি হয়। এটা হচ্ছে বিউটানল, যে পাশে কার্যকরীমূলক তার বিপরীত পাশ থেকে 2 নাম্বার কার্বন, বিপরীত পাশ থেকে 2 নাম্বার কার্বনে একটা CH3 আছে, তখনই যৌগটার নাম হয়ে যায় আইসোবিউটানল। ঠিক আছে? ফারদিন আহমেদ এই যে কমেন্ট করছি। ওকে, জৈব যৌগের নামের অনেকগুলো পদ্ধতি রয়েছে, হ্যাঁ, যেমন দেখো সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি, হ্যাঁ, তারপর হচ্ছে ইউপ্যাক পদ্ধতি, বাণিজ্যিক পদ্ধতি। আমরা তো ইউপ্যাক শিখেছি, তোমরা অনেকেই বলতে পারো যে 3 মিথাইল বিউটান 1 অল, এটা বলতে পারো, এটা হচ্ছে ইউপ্যাক নাম। আর এটা হচ্ছে আমরা উদ্ভূত বা জেনারেল পদ্ধতিতে নামকরণ করছি, হ্যাঁ। ওকে, কে জানি বললা কমেন্ট দেখার কথা, ওটা বলতে পারো, ইউপ্যাক পদ্ধতিতে বলতে পারো। তো এবার আসো, এটা যে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে একটা সুন্দর জিনিসের সাথে তুলনা করা যায়, দেখো এটা ধরো যদি একটা মাথা হয়, এটা ধরো একটা মাথা, আর এটা হচ্ছে লেজের দিকে এসে দেখো এরকম হয়ে যায়, লেজ কাইন্ড অফ এরকম না, দেখো স্ট্রাকচার, এই যে এদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে আসছে, দেখো এই যে স্ট্রেট, এই যে দেখো স্ট্রাকচারটা কিরকম হয়েছে, এদিকে একটা এদিকে একটা, দুটা শাখা চলে গেছে। এভাবে জাস্ট চিন্তা করে দেখো, তাইলে আইসো যৌগগুলো তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা, ঠিক আছে? দেখো আইসো যৌগগুলো খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। এটা কি ক্লিয়ার? না, প্রোপানল না, ওইটা তো প্রোপানল না, 4টা কার্বন না, আইসোবিউটানল, উপরটা হচ্ছে বিউটানল, এটা হচ্ছে পেন্টেন না, প্রোপানল কোত্থেকে পাচ্ছ? বা 10 গিফট দিলে এক্সাম দিব। ফাইন, এবার ক্লিয়ার, ফাইন, এই তো ক্লিয়ার, এই তো দেখিস তোমরা সবাই ক্লিয়ার। আমরা এবার নিওটা জানবো, হ্যাঁ,
ওকে, এখন বুঝছি ফাইন। আর কোন কোন টপিক পড়াবেন? নিও টপিকটা পড়াবো, নিও। ওকে, তো চলো আমরা নিওটা পড়াবো এবার। নিও একদম আইসোর মতো, একদম আইসোর মতো। হ্যাঁ, কার্যকরীমূলক যে পাশে অবস্থিত কার্যকরীমূলক যে পাশে অবস্থিত তার বিপরীত প্রান্ত থেকে দুই নং কার্বনে, তার বিপরীত প্রান্ত থেকে দুই নম্বর কার্বনে যদি আগে ছিল একটা, এবার হচ্ছে দুইটা CH3 মূলক থাকবে, দুইটা CH3 মূলক থাকে, তবে সেটাকে আমরা বলবো নিও। দুইটা CH3 যদি মূলক থাকে, চলো এটা দেখাচ্ছি। পেন্টেন থেকে নিওপেন্টেন বা পেন্টানল থেকে নিওপেন্টানল, CH3 CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 OH, এটা হচ্ছে পেন্টানল, এটা হচ্ছে পেন্টানল। এবার দেখো মূল শিকলে কার্বন আছে কয়টা? 5টা। কয়টা বের করতে হবে আমাদের? দুইটা CH3 বের করতে হবে, তাই না? দুইটা CH3 বের করতে হবে পেন্টানল। তাহলে দুইটা CH3 যদি বের করতে হয়, মূল শিকলে কার্বন আছে 5টা, তাহলে কার্বন এখন থাকবে 3টা মূল শিকলে, CH3 CCH3। হ্যাঁ, এবার দেখো মূল শিকলে কার্বন থাকবে কয়টা? কার্যকরীমূলক যে পাশে অবস্থিত, কার্যকরীমূলক যে পাশে অবস্থিত, সরি, তাহলে কার্যকরীমূলক যে পাশে অবস্থিত, কার্যকরীমূলক যে পাশে অবস্থিত তার বিপরীত পাশ থেকে দ্বিতীয় কার্বনে যদি দুইটা CH3 থাকে, তার বিপরীত প্রান্তের কার্বনে যদি দুইটা CH3 থাকে, তখন সেই যৌগটার নাম কি হয়ে যায় দেখো তো? তখন সেই যৌগটার নাম হয়ে যায়, দেখো, কার্যকরীমূলক যে পাশে তার বিপরীত পাশ থেকে দ্বিতীয় কার্বনে যদি দুইটা CH3 মূলক থাকে, তখন সেটার নাম হয়ে যায়, দেখো আগে ছিল পেন্টানল, এখন হচ্ছে নিওপেন্টানল। নিওপেন্টানল কেন? কার্যকরীমূলক যে পাশে তার বিপরীত পাশ থেকে দ্বিতীয় কার্বনে দুই নম্বর কার্বনে যদি দুইটা CH3 মূলক থাকে, তখন সেটাকে বলা হয় নিও। এটাকে চাইলে তোমরা 2,2 ডাইমিথাইল প্রোপেন 1 অল ইউপ্যাক নামকরণ করতে পারো। কখনো কখনো হঠাৎ করে যে আইসোনিও ব্যাপারগুলো দেখবা, এই জন্য এটা তোমাদেরকে শেখানো। নিওপেন্টানল, ফাইন, এই যে শিখে যাচ্ছ। যেমন দেখো যদি এটাকে বলা হয় CH3 CH2 CH2 CH2, এটা তো পেন্টেন, তাই না? তাহলে বিপরীত দিক থেকে দুই নম্বর কার্বনে দুইটা CH3, তাহলে এটাকে বলা হয় নিওপেন্টেন। তার মানে এটা হচ্ছে পেন্টেন আর এটা হচ্ছে নিওপেন্টেন। নিওপেন্টেন নিওপেন্টেন ঠিক আছে। আচ্ছা, এবার এইটার একটা স্ট্রাকচার আছে দেখে চেনার মতো। স্ট্রাকচার হচ্ছে, ধরো এটা যদি মাথা হয়, তাহলে এবার লেজের দিকে এসে একটা দুইটা তিনটা লেজ, এইটা মাথা এইটা লেজ, কারণ দুই নাম্বার কার্বনে দুইটা বের হবে। তো এই স্ট্রাকচার দেখলে আমরা নিও চিন্তা করব। আর আগের স্ট্রাকচার তো দেখলাই যে এরকম দুইটা মাথা, আর এটাই হচ্ছে তিনটা মাথা নিওতে, আইসোতে হচ্ছে দুইটা মাথা। দুই নম্বরে সি এর সাথে এইচ হয় নাই কেন? হবে না তো, চারটা হাত ফিল আপ হয়ে গেছে যে, মানে কোথায় এইচ বসবে কোথায় এইচ বসবে না এটাও শিখাইতে হবে তোদের। পোলাপান তোরা পারিস রে।
পেন্টেনে ফাংশনাল গ্রুপ নাই, সমস্যা নাই, মানে এভাবেও যে হইতে পারে সেটা বুঝাইলাম ভাইয়া, মানে এভাবেও যে পসিবল সেটাই তোমাদেরকে বুঝাইলাম যে এভাবেও পসিবল। ঠিক আছে মাহিন ভাইয়া, মানে এখন তো যে কোনো দিক থেকে চিন্তা করতে পারতাম, ধরো এই দিক থেকে ফার্স্ট, এদিক থেকে লাস্ট, এভাবে চিন্তা করতে পারতাম, মানে এভাবেও পসিবল, এটা বোঝানোর ট্রাই করছি। ফাংশনাল গ্রুপ না থাকলে সমস্যা নাই, ফাংশনাল গ্রুপ না থাকলে তোমরা নিজেদের মতো স্বাধীনভাবে চিন্তা করতে পারবা। আর সেকেন্ডারি টারশিয়ারি সেটা তো আমরা অ্যালকোহলের মধ্যে শিখাইছি, নাম ডিগ্রি অফ কার্বনের মধ্যে, ডিগ্রি অফ হ্যালোজেনের মধ্যে শিখাইলাম, ডিগ্রি অফ অ্যামিনের মধ্যে শিখাইলাম। সেকেন্ডারি টারশিয়ারি সেম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নামকরণের বাইরে আরো বেসিক কয়েকটা জিনিস ছিল যেটা তোমাদেরকে পড়াই দিলাম। নামকরণের বাইরে আরো কয়েকটা বেসিক জিনিসপত্র ছিল যেটা তোমাদেরকে পড়াইলাম। এখন বলো পুরো ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা। কোশ্চেনটা করবো, হ্যাঁ ফারদিন অবশ্যই করো ভাইয়া। ফারদিন বলো, প্রশ্নটা বলো ভাইয়া। সিএস3 2 নম্বরে 3টা যুক্ত আছে না, এটা তো হচ্ছে মূল শিকল। হ্যাঁ এই যে এটা তো মূল শিকল, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না কয়টা আছে। এখানে তো এমনও হইতে পারো সিএস2 সিএস3 হইতে পারতো, তাহলে নিওহেক্সান হইতো। মানে জাস্ট এদিক থেকে চিন্তা করো, এদিক থেকে স্টার্ট, তাহলে এদিক থেকে বিপরীত 2 নম্বর কার্বনে 2টা সিএস3, দ্যাটস ইট। আচ্ছা এখান থেকে প্রশ্ন থাকবে না, যাও কালকে পরীক্ষা, এখান থেকে প্রশ্ন থাকবে না। সো বাসায় সবাই প্র্যাকটিস করো, এগুলো খুবই বেসিক বেসিক জিনিসপত্র, এগুলো পরীক্ষা আসে না কিন্তু বেসিকের জন্য জানা জরুরি। আশা করছি তোমরা এগুলো বেশ ভালো সহজে অ্যান্সার করতে পারবা। এক্সাম টপ করলে গিফট পাবা, হ্যাঁ টি শার্ট জার্সি গিফট পাবা। ঠিক আছে, জার্সি গিফট পাবা। রেগুলার ক্লাসে তোমরা জয়েন করবা। এটা একটা যৌগকে নিও আর আইসো একসাথে বানাতে পারবো ফারদিন? হ্যাঁ বানাতে পারবা, বানাতে পারবা। একটা সিএস3 দিবা আইসো হয়ে যাবে, আরেকটা সিএস3 দিবা নিও হয়ে যাবে, বানাতে পারবা। আজ এতটুকুই। হ্যাঁ তোমরা তো বলেছো যে ক্লাস যেন বেশি বড় লেন্থি না হয়, কতজনকে দিবেন ভাইয়া? পোস্টের মাধ্যমে জানাই দিব। শ্রাবণ, ফারদিন কি জানি প্রশ্ন করতে চাইছিলে ভাইয়া? আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তর পাইছো ভাইয়া। রিফাত এটা জানাই দিব ভাইয়া, ভালো মতো প্রিপারেশন নাও নামকরণের উপরে। আর বন্ধুদেরকে একটু জানাও, তোমাদেরকে বলেছিলাম নামকরণ 3টা দিছিলাম, যেটা তোমার বন্ধুদেরকে করতে দিবা, করতে দিছিলা এবং পারছে কিনা সেটা জানাবা। নামকরণের উপর রাইসুল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।